ইসরায়েলের 5 শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহতের দাবি অস্বীকার তেল আবিবের। আইআরজিসির বিমান ঘাঁটি লক্ষ্য করে নেতানিয়াহুর বাহিনীর আক্রমণ। হরমুজ প্রণালী খুলে দিতে 48 ঘন্টার আলটিমেটাম ট্রাম্পের। বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি মোস্তফার। ঈদ মোবারক। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। ইসরায়েলের 5টি শহরে ব্যাপক আক্রমণের দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। হামলায় অন্তত 200 জন হতাহত হয়েছে বলে দাবি আইআরজিসির। এছাড়া মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন মার্কিন ঘাঁটি ও স্থাপনাতেও আক্রমণ চালিয়ে যাচ্ছে তেহরান। ইরানের বিভিন্ন স্থানেও বিমান হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছে মোস্তফা প্রশাসন। ইসরায়েলের পারমাণবিক স্থাপনার শহর ডিমোনায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানায়, সর্বশেষ ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোতে আরাদিলাত বিয়ারশেবা ও কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা এবং নিরাপত্তা কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হতাহতের দাবিও করেছে বাহিনীটি। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহ উত্তর ইসরায়েল লক্ষ্য করে এক ঝাঁক রকেট ছুড়েছে। কুয়েতের আলী আল সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাত ও আল ধাফরা ঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। ইসরায়েলের জরুরি পরিষেবা জানায়, আরাদ শহরে প্রায় 100 জন আহত হয়েছেন। এছাড়া ডিমোনা থেকে আহত বেশ কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পরেই ইসরায়েল জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সশরীরে ক্লাস বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। আরাদ শহরে হামলার পর উদ্ধার ও জরুরি তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। জবাবে তেহরানের সরকারি স্থাপনাগুলোতে বিধ্বংসী হামলা শুরু করেছে তেল আবিব। রাজধানী ছাড়াও বেশ কয়েকটি স্থানে হামলার দাবি করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে পারস্য উপসাগরে ব্যক্তিগত মালিকানার জাহাজে হামলার অভিযোগ করেছে ইরান। এদিকে হরমুজ প্রণালী খুলতে ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, তেহরান যদি প্রণালী না খোলে তাহলে তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে ধ্বংস করে দেয়া হবে। জবাবে মোস্তফা প্রশাসন জানিয়েছে, বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। নাদিম মারজান, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রাহেনুল রানা। রানা, আপনাকে স্বাগত। ঈদ মোবারক রানা। ঈদ মোবারক ধ্রুব। ঈদের এই মৌসুমেও কিন্তু আসলে ইরান ইসরায়েল সংঘাত কোনোভাবেই বন্ধের কিন্তু আসলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। সবশেষ খবরাখবর কি রয়েছে এই সংঘাতে? ধ্রুব, আপনি জানেন গত 23 দিন ধরেই জ্বলছে পুরো মধ্যপ্রাচ্য। দফায় দফায় হামলা হচ্ছে, প্রতিনিয়ত বাড়ছে হতাহতের সংখ্যা। সেই ধারাবাহিকতায় আজকেও কিন্তু দুই দেশ পাল্টাপাল্টি হামলা চালিয়েছে, একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল। এর মধ্যে তো পুরো মধ্যপ্রাচ্যে বিভিন্ন স্থাপনায়, মার্কিন স্থাপনায় ইরানও হামলা চালিয়ে যাচ্ছে। আমাদের কাছে কিছু তথ্য আছে, আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথমেই বলে রাখি, গত কয়েকদিনের তুলনায় গতকাল রাতে ইসরায়েল জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। আপনি দেখেন, ইসরায়েলের অন্তত 5টি শহরে হামলা চালানো হয়েছে এবং সবচেয়ে বড় কথা যে ইসরায়েলের পারমাণবিক ক্ষেপণাস্ত্র মানে যে স্থাপনা আছে সেই শহরে ডিমোনা, সেখানেও ইরান হামলা চালিয়েছে। আইআরজিসি দাবি করেছে সেই হামলায় অন্তত 200 মানুষ নিহতই হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন শত শত মানুষ। যদিও অস্বীকার করেছে তেল আবিব, তারা বলছে তারা কোনো হত্যার বা নিহতের কোনো সংখ্যা তারা দেয়নি, বাট আহত হয়েছে এই তথ্য তারা দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু তিনি কিন্তু বলেছেন যে অত্যন্ত কঠিন এক সন্ধ্যা পার করেছে ওই অঞ্চলের কয়েকটি শহর, ডিমোনা থেকে শুরু করে আরাদ এবং বাকি যে অঞ্চল। কারণ আমি একটু কি বলছিলাম যে ব্যাপক আকারে ইরান হামলা চালিয়েছে, দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা এবং সরাসরি আঘাত এনেছে। সবচেয়ে বড় কথা হলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে এই শহরগুলোতে এত বড় হামলা এর আগে আমরাও দেখিনি। রানা, একটু জানাবেন আসলে এই হামলা আসলে এখন পর্যন্ত কেমন, ক্ষয়ক্ষতির পরিমাণটি কেমন, আসলে এই বিষয়ে কোনো তথ্য পাওয়া গিয়েছে কিনা? আপনি জানেন যে ইরানে কিন্তু শুরু থেকেই ইন্টারনেট বন্ধ, যার কারণে ইরানে কীরকম ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আন্তর্জাতিক যে বার্তা সংস্থাগুলো আছে তারা যে খবর আমাদের দিচ্ছে সেই অনুসারে ইরানেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে কিন্তু ইরান হামলা চালাচ্ছে, যার ফলে
প্রতিটা দেশ কিন্তু ক্ষয়ক্ষতির মুখে পড়ছে। একটু বলে রেখে যে বিশেষ করে হামলাগুলো কি আসলে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে মার্কিন ঘাঁটিতে লক্ষ্য করে হামলাগুলো হচ্ছে। শুধুমাত্র মার্কিন ঘাঁটি না, আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যের অন্যান্য যে দেশ, সেই দেশগুলোর জ্বালানি স্থাপনা থেকে শুরু করে অন্যান্য জায়গাতে কিন্তু হামলার ঘটনা ঘটছে। শুধু একটু বলি যে গতকালকে রাতে শুধুমাত্র ইরানি হামলা চালায়নি, ইরানেও কিন্তু ইসরায়েল দফায় দফায় হামলা চালিয়েছে। তারা দাবি করেছে যে ইরানের আইআরজিসি বাহিনীর যে আপনার বিমান বাহিনীর একটা ঘাঁটি, সেই ঘাঁটি তারা উড়িয়ে দিয়েছে। এটা আমরা দেখেছি। শুধুমাত্র একটু বলে রাখি যে সবশেষ যে তথ্য, শুধু ইরান থেকে না, লেবানন থেকেও কিন্তু গতকালকে রেকর্ড পরিমাণে হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলে, এবং সেই ঘটনায় এখন পর্যন্ত একজন নিহতের খবর পাওয়া গেছে। যদি হতাহতের কথা বলি, যে ইরানে অবশ্যই হতাহতের পরিমাণটা বেশি, কিন্তু ইরানিতেও কিন্তু ইসরায়েলেও কিন্তু হতাহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। মানে দুপক্ষের মধ্যে কিন্তু হতাহতের ঘটনা ঘটছে। আমাদের কাছে আরো কিছু তথ্য আছে। রানা, এর আগে একটু জানতে চাই আসলে জ্বালানি সংকটের বিষয়গুলো, আসলে এই বিষয়ে আপনাদের কাছে কি তথ্য রয়েছে? বিশেষ করে যে ইরান ইসরায়েলের সংঘাতের কারণে কিন্তু জ্বালানি সংকটের এক ধরনের বার্তা কিন্তু পাওয়া যাচ্ছে। এই বিষয়ে আপনার কাছে কি বিস্তারিত? আপনি জানেন যে যুদ্ধ শুরুর পরই হরমুজ প্রণালী কার্যত বন্ধ রয়েছে, ইরান বন্ধ করে দিয়েছে। তবে ইরানের যারা মিত্র, তাদের কিন্তু জাহাজ চলাচল করছে। শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তাদের যারা মিত্র, তাদের জাহাজ কিন্তু চলাচল করতে পারছে না, যার কারণে একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়বে। একটু দেখেন যে ইতিহাসের ভয়াবহ জ্বালানি সংকটের আশঙ্কা কিন্তু করা হচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা তারা আশঙ্কা করছে যে আগামী 6 মাসের মধ্যে হয়তো স্বাভাবিক হবে না এই রুটটা, যেহেতু রুটটা মোটামুটি বন্ধ। এর মধ্যেই আপনি জানেন যে ট্রাম্প গত কয়েকদিন ধরেই একের পর এক হুঁশিয়ারি দিচ্ছিলেন। তিনি বারবার তার যারা মিত্র ন্যাটো, তাদের সহায়তা চেয়েছিলেন, কিন্তু তিনি সহায়তা পাননি। মূলত কেউ তার পাশে দাঁড়ায়নি, যার কারণে তিনি অন্যদের কাছে সহায়তা না চেয়ে সরাসরি ইরানকে আলটিমেটাম দিয়েছেন। তিনি বলেছেন আগামী 48 ঘন্টার মধ্যে যদি হরমুজ প্রণালী খুলে দেওয়া না হয়, তাহলে পুরো ইরান তিনি ধ্বংস করে দেবেন। এরকম একটা হুঁশিয়ারি তিনি আজকে দিয়েছেন, এবং বলা যায় যে আগে মঙ্গলবার সেই সময়সীমা শেষ হচ্ছে। হয়তো এরপর বড় ধরনের একটা হামলার মুখোমুখি হতে পারে ইরান। বিদ্যুৎ কেন্দ্রে হামলার একটি হুঁশিয়ারি তিনি দিয়েছেন। আবার দেখেন ইরানের যে প্রশাসন, বর্তমান মোস্তফা প্রশাসন, তারা পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রকে। তারা বলেছে যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রে কোনো হামলা হয়, তাহলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য যে দেশগুলো আছে, তারা 30 মিনিটের মধ্যে অন্ধকারে পরিণত হবে। মানে পুরো অঞ্চল, যত বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সবগুলোতে ইরান হামলা চালাবে, এরকম একটা হুঁশিয়ারি কিন্তু ইরানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। পাল্টে পাল্টে হুমকি ধামকি হুঁশিয়ারির মধ্যে কিন্তু বর্তমান এই যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। ধ্রুব, সংঘাত আসলে বেড়েই চলছে, মানে থামার কোনো ইঙ্গিত এখনো পাওয়া যাচ্ছে না। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। ইরান ইসরায়েল সংঘাতের বিস্তারিত তুলে ধরছিলেন সহকর্মী রাহেনুল রানা। পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত 6 মাস সময় লাগতে পারে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরল এ সতর্কবার্তা দিয়েছেন। নীতি নির্ধারক ও বাজার সংশ্লিষ্টতা উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস অবকাঠামোর ক্ষয়ক্ষতির ব্যাপকতাকে এখনও অবমূল্যায়ন করছেন বলে মন্তব্য করেন তিনি। বিশ্ব বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরল। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই সংকট থেকে উত্তরণে জ্বালানি সাশ্রয়ের ব্যাপারে আরও সোচ্চার হতে হবে। ফাতিহ বিরল বলেন, পেট্রোল ও অন্যান্য জ্বালানির উচ্চ মূল্যের এই সময়ে সাশ্রয়ী হওয়া ব্যবসা প্রতিষ্ঠান এবং সাধারণ নাগরিক উভয়ের জন্য মঙ্গলজনক হবে। এছাড়া ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ 70-এর দশকের জ্বালানি সংকটের চেয়েও বড় চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি। এমনকি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর প্রাকৃতিক গ্যাসের দাম নিয়ে যে অস্থিরতা তৈরি হয়েছিল, বর্তমান পরিস্থিতি তাকেও ছাড়িয়ে গেছে বলেও জানান তিনি। স্থানীয় সময় শুক্রবার আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেন, যেখানে ব্যবসা প্রতিষ্ঠান ও গৃহস্থালী কাজে তেলের চাহিদা কমানোর পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে মহাসড়কে যানবাহনের গতিসীমা কমানো এবং সম্ভব হলে ঘরে বসে কাজ করার কথাও উল্লেখ রয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। পারস্য উপসাগরে কাতারের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত 6 জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ একজন। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। এখনও নিখোঁজ ব্যক্তির সন্ধান চলছে। নিহতদের পরিচয় সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিয়মিত দায়িত্ব পালনকালে হেলিকপ্টারটি প্রযুক্তিগত ত্রুটির কারণে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার
সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। যুক্তরাজ্যের নৌঘাঁটিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টায় অভিযোগে এক ইরানি নাগরিক ও আরেক রোমানীয় নারীকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার স্কটল্যান্ডে HM নেভাল বে ক্লাইড নৌঘাঁটি থেকে তাদের আটক করা হয়। পুলিশের এক মুখপাত্র জানায়, নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে ঘাঁটির ভেতরে প্রবেশের চেষ্টার সময় ধরা পড়ে তারা। আগামী 23 মার্চ তাদের ডাম্বরটন শেরিফ আদালতে হাজির করার কথা রয়েছে। ব্রিটিশ গণমাধ্যমগুলো গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানায়, এই দুই ব্যক্তি ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা এবং সাবমেরিনগুলোর গতিবিধি সংক্রান্ত তথ্য সংগ্রহের চেষ্টা করছিল। তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে এমন কিছুই এখনো জানায়নি। এই ঘটনার পর নৌঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ইরান যুদ্ধের মধ্যে রেকর্ড ঋণের বোঝার চাপ পড়েছে যুক্তরাষ্ট্রের। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে মার্কিন ঋণ ছাড়িয়েছে ৩৯ লাখ কোটি ডলার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্য একটি বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই যুদ্ধ। ইরানের যুদ্ধ ছাড়াও কর ছাড়, প্রতিরক্ষা খাতে বাড়তি ব্যয় এবং অভিবাসন নীতির কঠোরতার কারণেও ঋণের পরিমাণ দ্রুত বেড়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই ঋণের চাপ সাধারণ মানুষের জীবন ব্যবস্থা, পণ্যমূল্য এবং বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী যুদ্ধ ব্যয় এরই মধ্যে প্রায় ১,২০০ কোটি ডলার ছাড়িয়েছে, যা ভবিষ্যতে আরও বাড়তে পারে। যদিও প্রশাসন দাবি করছে ঘাটতি কিছুটা কমেছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে দ্রুত ঋণ বৃদ্ধি দীর্ঘমেয়াদে বড় ঝুঁকি তৈরি করতে পারে বলেও শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন কলকাতার আদালত। 14 দিনের পুলিশ রিমান্ড শেষে রোববার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের বিধাননগর হাসপাতালে নেওয়া হয়। পরে দুজনকে বিশেষ আদালতে হাজির করা হয়। কারাগারে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থা। গত 8 মার্চ পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীরকে গ্রেফতার করে পুলিশ। পরে স্থানীয় আদালত তাদের 14 দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। গত 12 ডিসেম্বর ঢাকার পল্টনে গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। 1971 সালে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার বিচার ও স্বীকৃতি চেয়ে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব উঠেছে। গণহত্যা, ধর্ষণ ও সংখ্যালঘু নির্যাতনের নথিভিত্তিক বিবরণে জোরালো বার্তা দিয়েছে কংগ্রেস সদস্য গ্রেগ ল্যান্ডসম্যান। প্রস্তাবটি বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে। এতে 25 মার্চের অপারেশন সার্চ লাইট থেকে শুরু করে পাকিস্তানি বাহিনীর পরিকল্পিত হত্যাযজ্ঞ, ধর্ষণ এবং বিশেষ করে সংখ্যালঘুদের উপর নিপীড়নের বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রস্তাবে ব্লাড টেলিগ্রাম, সাংবাদিক অ্যান্থনি মাসকারানহাসের প্রতিবেদন সহ আন্তর্জাতিক নথি উল্লেখ করে ঘটনাগুলোকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগিতার মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও গণহত্যার দায়ে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে ইতিহাস সংরক্ষণ ও ভবিষ্যতে এমন নৃশংসতা প্রতিরোধ করা সম্ভব হয়। গণতন্ত্র রক্ষার দাবিতে জনসমুদ্রে পরিণত হয়েছে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ। নতুন সরকারের প্রস্তাবিত বিভিন্ন আইন, অভিবাসন নীতি ও ইউক্রেনকে আর্থিক সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করার সমালোচনা বেড়েছে এই সরকারের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনে নামেন দেশটির হাজারো মানুষ। গণতন্ত্র রক্ষায় এমন বিক্ষোভ আগামী দিনগুলোতেও চলবে বলে জানান আন্দোলনকারীরা। সরকার বিরোধী আন্দোলনে উত্তাল মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্র। স্থানীয় সময় শনিবার রাজধানীর তেলনা পার্কে হাজারো মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন। স্মৃতিবিজড়িত এই স্থানে আবারও উচ্চারিত হয় গণতন্ত্র রক্ষার স্লোগান, লেটস ডিফেন্ড ডেমোক্রেসি। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিশ ও তার জোট সরকার দেশের গণতন্ত্রের জন্য হুমকি হয়ে উঠছে। ইউক্রেনকে সমর্থন থেকে সরে এসে দেশকে একটি স্বৈরাচারী পথে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। আমি এখানে এসেছি কারণ আমি বুঝতে পেরেছি আমাদের প্রতিবাদ করতে হবে। বর্বর, অসভ্য আর মিথ্যাবাদীরা আমাদের শাসন করতে পারবে না। এখনই সময় এ বিষয়ে কিছু করার। আমি এখানে গণতন্ত্র রক্ষা করতে এসেছি। এটি রক্ষা করা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি প্রতিবাদ করা জরুরি, যাতে আমরা রাজনীতিবিদদের তা দেখাতে পারি।
গেল অক্টোবরের নির্বাচনে বড় জয় পেয়ে জোট সরকার গঠন করেছে বাবিশের এএনও আন্দোলন, যেখানে যুক্ত হয়েছে অভিবাসন বিরোধী দল এবং ডানপন্থী রাজনৈতিক গোষ্ঠী। ইউরোপীয় ইউনিয়নের পরিবেশ ও অভিবাসন নীতির বিরোধিতা এবং ইউক্রেনকে আর্থিক সহায়তা প্রত্যাখ্যান করায় সমালোচনা বেড়েছে এই সরকারের বিরুদ্ধে। নতুন সরকারের প্রস্তাবিত বিভিন্ন আইন ও বাবিশের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের ভর্তুকি জালিয়াতির মামলায় তার দায়মুক্তি বহাল রাখার সিদ্ধান্তে ক্ষোভ বাড়ে। এ প্রেক্ষিতেই সমাবেশের ডাক দেয়া হয়। আগামী দিনগুলোতেও এমন বিক্ষোভ চলবে বলে জানান বিক্ষোভকারীরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলার মধ্যেই নতুন দফার আলোচনায় ইউক্রেনের সঙ্গে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র। এতে উঠে এসেছে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল ইস্যু। এর মধ্যে ইউক্রেনের জাপোরিজিয়ায় রুশ ড্রোন হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ আরও 2 জন। স্থানীয় সময় শনিবার ইউক্রেনের ঝাপোরিজিয়া অঞ্চলে ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে বেশ কয়েকজন হতাহত হন। স্থানীয় কর্তৃপক্ষ জানায় একটি আবাসিক ভবনে ড্রোনটি সরাসরি আঘাত হানে। এছাড়া জ্বালানি অবকাঠামো লক্ষ্য করেও রাশিয়া হামলা চালিয়েছে বলে দাবি করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলার পর দেশটির বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলেও জানান তিনি। হামলার মধ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নতুন দফায় আলোচনায় বসে ইউক্রেন ও মার্কিন প্রতিনিধি দল। বৈঠকে মার্কিন প্রতিনিধি দলে স্টিভ উইটকফ, ট্রাম্প জামাতা জেরেড কুশনার সহ হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা এবং পররাষ্ট্র দপ্তরের নীতি উপদেষ্টা উপস্থিত ছিলেন। এই আলোচনায় মূল বিষয় ছিল দ্বিপাক্ষিক নথি এবং একটি বিস্তৃত ড্রোন চুক্তি। যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ নিরাপত্তা ও সামরিক সহযোগিতার কাঠামো নিয়েও আলোচনা হয়েছে বলে জানান জেলেনস্কি। তবে আলোচনার টেবিলে বড় ইস্যু হয়ে উঠেছে ওয়াশিংটনের রুশ তেলের উপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত। এ পদক্ষেপে বৈশ্বিক জ্বালানি মূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা হলেও ইউক্রেনের মধ্যে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। এতে রাশিয়ার অর্থনৈতিক চাপ কমে গিয়ে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। রোববারও আলোচনা চলবে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। বরকতুল্লাহ, সময় সংবাদ। 2 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাদের। রাজধানী হোনোলুলুর উত্তরে প্রায় 5,500 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে 238 জনকে। ভারী বৃষ্টিতে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। অনেক জায়গায় পানির স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি ও যানবাহন। জনবহুল দ্বীপে হুয়াউতে একটি বাঁধ ভেঙে পড়ায় ঝুঁকির সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ বাসিন্দাদের উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন। জার্মানির রাজধানী বার্লিনের চিড়িয়াখানার ছোট্ট বাঘশাবক লিলি এখন দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র। খেলা, দৌড়ঝাঁপ আর মায়ের সঙ্গ সব মিলিয়ে তার প্রথম দুনিয়া দেখার গল্প যেন জীবন্ত হয়ে উঠেছে। তবে আনন্দের আড়ালেই রয়েছে এক গুরুত্বপূর্ণ বার্তা, বিলুপ্তির মুখে থাকা প্রজাতি রক্ষার লড়াই। বিশেষজ্ঞরা বলছেন লিলি শুধু একটি শাবক নয়, ভবিষ্যৎ সংরক্ষণের প্রতীক। মায়ের সঙ্গে ছুটোছুটি করছে বাঘশাবক লিলি। কখনো খেলছে, কখনো মায়ের পাশে লুকিয়ে থাকছে। তার প্রতিটি মুহূর্ত ক্যামেরা বন্দি করছেন দর্শনার্থীরা। কাচের দেয়ালের ওপাশে দাঁড়িয়ে মানুষ দেখছে তার দুনিয়া আবিষ্কারের প্রথম দিনগুলো। জার্মানির রাজধানী বার্লিনের চিড়িয়াখানায় দেখা মিলল এমন চিত্রের। 2026 সালে জন্ম নেয় এই শাবক। কয়েক মাস পর আনুষ্ঠানিকভাবে নাম রাখা হয়। চিড়িয়াখানার পরিচালক জানান, লিলির মা বিপন্ন প্রজাতির একটি বাঘ। বিশ্বজুড়ে এই প্রজাতির মাত্র 600 থেকে 800টি বাঘ অবশিষ্ট রয়েছে বলে ধারণা করা হয়। এই প্রজাতির জিনগত বৈশিষ্ট্য সংরক্ষণ তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। বিশেষজ্ঞদের মতে এমন প্রতিটি জন্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক একটি সম্ভাবনা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও মঞ্চে ফিরল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কে পপ ব্যান্ড বিটিএস। শনিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ঐতিহাসিক গোয়াংহোয়ামুন স্কোয়ার আয়োজিত এই উন্মুক্ত কনসার্টকে কেন্দ্র করে বিটিএস ভক্তদের এক অভূতপূর্ব জনসমুদ্রের সৃষ্টি হয়। এই অনুষ্ঠানে দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 2,60,000 মানুষ সেখানে জড়ো হন, যা গত 2 দশকের মধ্যে সিউলের সর্বোচ্চ জনসমাগমের রেকর্ড। রাতটি শুধু কনসার্টের রাত নয়, এটি যেন ছিল বিটিএস এর বৈশ্বিক জনপ্রিয়তার পুনর্জন্মের রাত। লাখো কণ্ঠ, আবেগ আর এক মঞ্চে 7 তারকার প্রত্যাবর্তনে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল যেন এক ইতিহাসের সাক্ষী।
শনিবার সিউলের গোয়াংহুয়ামুন স্কয়ার পরিণত হয় এক বিশাল উন্মুক্ত কনসার্ট ভেন্যুতে। প্রায় 3 বছর 9 মাস পর বিটিএস এর পূর্ণাঙ্গ দলীয় পারফরমেন্স ঘিরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে জড়ো হন প্রায় 2,60,000 মানুষ। বিগত 2 দশকের মধ্যে সিউলে এমন জনসমাগম আর দেখা যায়নি। এই দিন দুপুর থেকে বিটিএস ভক্তরা অনুষ্ঠান স্থলের আশপাশে জড়ো হতে শুরু করেন। অনেকের হাতে মূল দর্শক সারির টিকিট না থাকলেও ঐতিহাসিক এই আয়োজনের অংশ হতে এখানে হাজির হন তারা। এই কনসার্টের মধ্য দিয়ে বিটিএস শুরু করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়া জুড়ে তাদের দীর্ঘ বৈশ্বিক সফর। এছাড়াও এই অনুষ্ঠানের বেশিরভাগই ছিলেন বিটিএস ভক্ত বিদেশি নারী পুরুষ। এরকম একটা আন্তর্জাতিক মানের কনসার্ট দেখার ভিতরে যে অনুভূতিটা, এটা তো আসলে বলে বোঝানো সম্ভব না। তো ওভারঅল সবকিছু অস্থির, ভালো লেগেছে। নতুন অ্যালবামের গান দিয়ে কনসার্ট শুরু করে বিটিএস। এরপর একের পর এক নতুন গানের পাশাপাশি পুরনো জনপ্রিয় গানও ছিল বিটিএস এর পরিবেশনায়। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে কনসার্ট ভেন্যু ও তার আশপাশ এলাকায় কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়। ভক্তদের উচ্ছ্বাসের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা জোরদার করে দক্ষিণ কোরিয়ার সরকার। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ইসরায়েলের 5 শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহতের দাবি আইআরজিসির, অস্বীকার তেল আবিবের। হরমুজ প্রণালী খুলে দিতে 48 ঘন্টার আলটিমেটাম ডোনাল্ড ট্রাম্পের। ওসমান হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর শেখকে কারাগারে পাঠালেন কলকাতার আদালত। জিজ্ঞাসাবাদ করবে ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থা। এবং রাশিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিল ইস্যুতে ওয়াশিংটন কিয়েভ বৈঠক। জাপোরিজিয়ায় রুশ ড্রোন হামলা নিহত 2, জ্বালানি অবকাঠামোতে ক্ষয়ক্ষতির অভিযোগ জেলেনস্কির। এই ছিল আন্তর্জাতিক সময়ের এখনকার আয়োজনে। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ধ্রুব। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।